শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিবেশ রসায়ন অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমাদের প্রথমে আছে কি কি আছে? এখানে আছে গ্যাস, এখানে আছে আমাদের গ্যাস, এক, আয়তন, চাপ, তাপমাত্রা। এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। কি কি আছে আমাদের এখানে? গ্যাস আছে, তাপমাত্রা আছে, আয়তন আছে, চাপ আছে। তো গ্যাসটা কি? গ্যাসটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় যে সমস্ত পদার্থের আন্তঃআণবিক দূরত্ব বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ কম তাদেরকে গ্যাস বলে। ঠিক আছে? তাহলে গ্যাসটা আছে কি? যে সমস্ত পদার্থের আন্তঃআণবিক দূরত্বটা আছে অনেক বেশি কিন্তু আকর্ষণটা হচ্ছে অনেক কম, তাদেরকে গ্যাস বলে। এই গ্যাসের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদেরকে কতগুলি একক আমাদের জানতে হবে। সেই এককগুলো হচ্ছে কি কি? এখানে এককগুলোর ভিতরে আছে আয়তন। এককগুলো আছে কি কি? আমাদের আয়তন। এই আয়তনের একক কি এগুলো জানতে হবে। আয়তন একক সাধারণত আমরা কি লিখি? লিটার, মিলিলিটার, সেন্টিমিটার, ডেসিমিটার কিউব, আর লিখি মিটার কিউব। এই হচ্ছে এতগুলো আছে আমাদের আয়তনের একক। ঠিক আছে? তো এখন দেখো যে আমরা যে নর্মালি এইচআই এককে আয়তনের এককটা আছে কোনটা? মিটার কিউব। এটা হচ্ছে এইচআই এককে গ্যাসের আয়তনের একক মিটার কিউব। বোঝা গেছে? ক্লিয়ার? এখন দেখো এই লিটারের সাথে যেমন লিটার ইজ ইকুয়াল টু ডিএম কিউব, আবার মিলিলিটার ইজ ইকুয়াল টু সেন্টিমিটার কিউব। এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু অনেক সময় অঙ্ক করার সময় দেখবা যে লেখা আছে ডিএম কিউব, তখন তুমি সেটার সময় লিখবা লিটার। ঠিক আছে? আবার অনেক সময় দেখবা যে মিলিলিটার সেন্টিমিটার কিউব আর মিলিলিটার কিন্তু একই কথা। এই আছে সার্বিক আমাদের গ্যাসের অর্থাৎ আয়তনের একক। আয়তন আমরা কি কি দ্বারা প্রকাশ করতে পারি? লিটার দ্বারা প্রকাশ করতে পারি, মিলিলিটার দ্বারা প্রকাশ করতে পারি, সেন্টিমিটার কিউ দ্বারা প্রকাশ করতে পারি, ডিএম কিউ দ্বারা প্রকাশ করতে পারি, এবং মিটার কিউ বা ঘনমিটার যাকে বলা হয় বা কিউবিক মিটার বলা হয়। ঠিক আছে? আয়তনের এসআই এককটা আছে কি? মিটার কিউব, এটাকে ঘনমিটার বলা হয়। রাইট? এখন দেখো অনেক সময় আছে কি যে লিটার ইজ ইকুয়াল টু ডিএম কিউব, ডিসি কিউবিক মিটার। ঠিক আছে? আবার মিলিলিটার ইজ ইকুয়াল টু সেন্টিমিটার কিউব। এই সম্পর্কটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? এভাবে বিভিন্ন রকমের অঙ্ক পরীক্ষা আসতে পারে আয়তনের ভিতরে। এবার দেখো আমরা যাই চাপ। চাপের যে সম্পর্কটা, চাপটা কি? চাপটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপটা হচ্ছে কি? একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে। রাইট? চাপের এককে কি হতে পারে? অ্যাটমসফিয়ার হতে পারে, প্যাসকেল হতে পারে, মিলিমিটার মার্কারি হতে পারে। মূলত আমরা এইগুলোই তোমাদের সিলেবাসে এইগুলোই মূলত আছে, এইগুলোই ভালো করে শিখতে হবে। একটা আছে কি? অ্যাটমসফিয়ার, একটা আছে প্যাসকেল, একটা আছে মিলিমিটার মার্কারি। এদের মধ্যে এসআই এককে চাপের এককটা আছে কি? এসআই এককে চাপের একক হচ্ছে প্যাসকেল। প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, এটাকে প্যাসকেলও বলা যায় বা অথবা নিউটন পার মিটার স্কয়ারও লেখা যায়। ঠিক আছে? এটা হচ্ছে চাপের একক। এখন এদের মধ্যে সম্পর্ক আছে, যেমন ওয়ান অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 10, 13, 25 প্যাসকেল ইজ ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি। এই এদের সম্পর্ক। অর্থাৎ কি
1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 10 13 25 প্যাসকেল ইজ ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে আমাদের চাপের এককের মধ্যে সম্পর্ক। এখন দেখো কোনো কোনো সময় থাকতে পারে যে অ্যাটমসফিয়ার এবং প্যাসকেলের মধ্যে সম্পর্কটা কি। হয়তো কোনো অঙ্কে আছে তোমার প্যাসকেল আছে, তুমি অ্যাটমসফিয়ারে নিয়ে আসবা, তখন সম্পর্কটা আছে কেমন, যেমন দেখো তাহলে আমাদের সম্পর্কটা এরকম যে 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 10 13 25 প্যাসকেল। এখন কোনো অঙ্ক মনে করো 525 প্যাসকেল আছে, একটা অঙ্কে আছে 525 প্যাসকেল। এটাকে আমরা অ্যাটমসফিয়ারে কিভাবে কনভার্ট করব? নিয়মটা হচ্ছে এরকম, তখন লিখতে হবে কি যে 10 13 25 প্যাসকেল ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। তাহলে 1 প্যাসকেল সমান কত হবে? 1 বাই 10 13 25 অ্যাটমসফিয়ার। তাহলে এত প্যাসকেল অর্থাৎ 525 প্যাসকেল ইজ ইকুয়াল টু কত হবে? জাস্ট এটা গুণ করতে হবে, গুণ করলে কত হবে? ইনটু 5 টু 5। এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? অর্থাৎ 5 টু 5 ডিভাইডেড 10 13 25 ইজ ইকুয়াল টু 0.005। অর্থাৎ এটা আসছে তোমার 0.00518 এত অ্যাটমসফিয়ার। কত আসছে? এত অ্যাটমসফিয়ার। তাহলে দেখো প্যাসকেল, অ্যাটমসফিয়ার এবং প্যাসকেলের মধ্যে সম্পর্কটা এইটা এভাবে মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? অঙ্ক করতে খুবই কাজে লাগবে। অনেক সময় অঙ্কতে দেওয়া থাকে মনে করো প্যাসকেল, তোকে নিয়ে আসতে হবে অ্যাটমসফিয়ারে, অথবা লেখা আছে অ্যাটমসফিয়ার, তোকে নিয়ে যেতে হবে প্যাসকেলে, রাইট? এবার দেখো আরেকটা সম্পর্ক এখানে আছে, যে সেটা হচ্ছে তোমার আমাদের মূল সম্পর্কটা ছিল কি, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার 10 13 25 প্যাসকেল ইজ ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি। এখন 760 মিলিমিটার মার্কারি অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার এবং 760 মিলিমিটার মার্কারি, এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে? মনে করো কোটা অঙ্কই আছে তোমার 225 250 মিলিমিটার মার্কারি, এইটা কত অ্যাটমসফিয়ার হবে? একটা অঙ্ক আছে 250 মিলিমিটার মার্কারি, এটাকে যদি আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে কত হবে? সেটা হবে এরকম। তাহলে আগের মধ্যে দেখো আমরা লিখতে পারি, আমরা কি অ্যাটমসফিয়ার, তাহলে আগে লেখা যাবে 760 মিলিমিটার মার্কারি ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। 1 মিলিমিটার মার্কারি হবে 1 বাই 760 অ্যাটমসফিয়ার, আর 250 তাহলে হবে কত? 250 বাই 760 এত। এটা ভাগ করলে কত হয় দেখো, এটা যদি আমরা ভাগ করি 250 ডিভাইডেড 760 ইজ ইকুয়াল টু হলো 0.328 তাহলে 0.328 এত অ্যাটমসফিয়ার। এই হচ্ছে আমাদের সম্পর্ক। এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস, তোমাদেরকে এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এগুলো মনে না রাখলে তোমরা অঙ্ক কিন্তু করতে পারবে না। অঙ্কের এককগুলো সবসময় চেঞ্জ থাকে, কখনো অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলে কনভার্ট করতে হয়, কখনো অ্যাটমসফিয়ার থেকে মিলিমিটার মার্কে নিয়ে আসতে হয়, কখনো মিলিমিটার মার্কেট থেকে অ্যাটমসফিয়ারে নিয়ে আসতে হয়, ঠিক আছে? তো এইগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা দেখি, চলে আসি তাপমাত্রাকে নর্মালি আমরা কেলভিনে নিয়ে আসি। তাপমাত্রার এককটাকে আমরা কেমিস্ট্রির পরিভাষায় কেলভিনে, সেটা আছে কেমন? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 273 কেলভিন, সবসময় কেলভিনে নিয়ে আসি। তাই এখন মনে করো যে 15 ডিগ্রি সেলসিয়াস তখন কত হবে? তাহলে 273 যোগ 15 তাহলে কত হয়?
200 এত কেলভিন। বুঝা গেছে? আবার মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে কত হবে তখন? 273 যোগ 100 ইকুয়াল টু 373 কেলভিন। এই হচ্ছে তোমার তাপমাত্রার একক। ঠিক আছে, এবার চলে আসো এন মোল। মোল সংখ্যাকে আমরা সাধারণত কি দ্বারা কি করি? তাপমাত্রা চাপ মোল। মোলটা তো আমরা মোল সমান কি লিখি? n ইকুয়াল টু n বাই na। এই অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা হচ্ছে আমাদের মোল। মোলের লেখা কি? মোল হচ্ছে মোল, মোল পার লিটার, মোল। এটা হচ্ছে আমাদের মোল এই করা হয়, একক লেখা হয় মোলের ক্ষেত্রে n ইকুয়াল টু n বাই na। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের এই। এখন দেখো আমি কয়েকটা বেসিক জিনিস, যেমন একটা হচ্ছে কি, খেয়াল করো, STP, NTP, SATP এগুলো জানতে হবে। STP হচ্ছে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটা কি বলা হয়? স্ট্যান্ডার্ড, STN, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড STP তে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আবার NTP আছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, এখানেও একই তাপ, একই আয়তন, 22.4 লিটার। আর ACTP টা হচ্ছে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে তোমাদের আয়তন হবে কত? 24.79 এত লিটার, 24.79 লিটার। তাহলে দেখো এইখানে তোমাদের একটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে কি, STP আছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। STP তে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এবং নরমাল টেম্পারেচার যেটা প্রেসার সেটাও STP এর অনুরূপী, সেটা হচ্ছে 22.4 লিটার। আবার SATP যেটা, সেটা হচ্ছে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট মানে খুব নিখুঁত বা সঠিক যাকে বলা হয়, যে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এই ক্ষেত্রে আয়তনটা হচ্ছে কি? 24.79 লিটার বা 78 লিটার বলা হয়। এই ক্ষেত্রে দেখো আয়তনে কিন্তু একটু পরিবর্তন, এটা হচ্ছে 24 আর হচ্ছে 22। ঠিক আছে, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এইগুলো আছে STP, NTP, NATP। এখন আমরা গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ককারী সমীকরণ দেখো। এখানে তো মূলত আমাদের জিনিসটা আছে তিনটা বিষয়। একটা আছে কি? PVT। এই তিনটা নিয়ে গ্যাসের বিভিন্ন সূত্রগুলো হয়, যে সূত্রগুলো আছে। আরেকটা ধরো, আরেকটা লেখো, এনও লেখো। এই তিনটা অর্থাৎ চাপ, আয়তন, তাপমাত্রা, মোল, এদের সমন্বয়ে কিন্তু গ্যাসের বিভিন্ন সূত্র হয়। তো আমাদের প্রথম সূত্র আছে বয়েলের সূত্র, বিজ্ঞানী বয়েল। বয়েলের সূত্রটা আছে কি? বয়েলের সূত্র, এটা আমি গাণিতিকভাবে তোমাদের দেখাই। সেটা হচ্ছে কি, যে P প্রপোর্শন 1/V, P প্রপোর্শন 1/V, এটা হচ্ছে আমাদের কি? গ্যাসের সূত্র। অর্থাৎ এটা আমাদের কি কার সূত্র বলা হয়? এটাকে আমরা বলছি বয়েলের সূত্র। অর্থাৎ V প্রপোর্শন, সরি এটা উল্টা লিখে ফেলছি আমি, দেখো এখানে এটা হবে তোমাদের V ব্যস্ত 1/P at constant টেম্পারেচার। এই যে সূত্রগুলো, এখানে কি বলা হচ্ছে? স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ব্যস্তানুপাতিক কথাটা বোঝো। একটা হচ্ছে সমানুপাতিক, একটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আমি জিনিসটা তোমাদের ক্লিয়ার করি, যেমন ভি প্রপোর্শন টি একটা, ভি প্রপোর্শন 1/P, এটা হচ্ছে তোমার সমানুপাতিক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ সমানুপাতের ক্ষেত্রে কি? ভি যে আকারে বাড়বে, কিউ সে আকারে বাড়বে, এখানে কোনো পরিবর্তন নাই। আর ব্যস্তানুপাতের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। সেক্ষেত্রে ভি যদি বাড়ানো হয়, পি কমবে, আর পি যদি কমানো হয়, ভি বাড়বে। এটা হচ্ছে একেবারে একে অপরের মানে বিপরীত, ইনভার্স প্রপোর্শন বলা হয়, ইনভার্স, এই জন্য বিপরীত ক্রম বলা হয়। আচ্ছা, এটাকে যদি আমরা এখন সিম্পলিফাই করি, দেখো তাহলে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কে বাই পি আমরা লিখতে পারি।
কারণ এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম এখান থেকে, তাহলে কি লেখা যায়, বা পি ভি ইজ ইকুয়াল টু কে লেখা যায়। এই যে এই একটা সমীকরণ পি ভি ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্ট, এখানে কেটা আছে কি কনস্ট্যান্ট, সমানুপাতিক কনস্ট্যান্ট। দেখো এইটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এখানে একটা সূত্র একটা চেষ্টা করি, দেখো বুঝতে পারো নাকি। মনে করো হ্যাঁ 1 ইন্টু 8, সরি ওটা না, আমরা লিখি পি ভি ইজ ইকুয়াল টু 8, ধরলাম 8 একটা কনস্ট্যান্ট সংখ্যা, ঠিক আছে। এখন দেখো যদি আমরা এখানে পি 1 ধরি তাহলে ভি হবে কত 8 সমান সমান 8, আবার পি যদি 2 ধরি ভি হবে কত 4 সমান সমান 8, আবার পি যদি 4 ধরি ভি ধরি কত সমান সমান 8। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কি দেখা যাচ্ছে যে পি ক্রমে বাড়ছে, ভি ক্রমে কমছে, অর্থাৎ একটা বাড়লে একটা কমে। এটা হচ্ছে এই সমীকরণের ফিজিক্যাল সিগনিফিকেন্স, অর্থাৎ পি ভি ইজ ইকুয়াল টু কে, এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা, রাইট? কি বুঝতে পারছো সবাই? পি ভি ইজ ইকুয়াল টু কে, এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা। এটা হচ্ছে বয়েলের সূত্র, অর্থাৎ বয়েলের সূত্র হচ্ছে কি স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, সেটা লিখলাম ভি প্রপোর্শন 1/p অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, ঠিক আছে। তাহলে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক চিহ্ন তুলে দিলে দাঁড়ায় কি ভি সমান কেপি, অর্থাৎ পি ভি ইজ ইকুয়াল টু কে। এই পি ভি ইজ ইকুয়াল টু কে মানে কি, এখন যদি আমরা একাধিক গ্যাস মিশ্রণ নিই তখন সেটা এইভাবে লেখা যায় পি ভি ইজ ইকুয়াল টু P1 V1 is equal to P2 V is equal to Pn Vn is equal to K। এই যে কে, অর্থাৎ যে প্রত্যেকটা ক্ষেত্রে এদের গুণফল সবসময় কে, একটা নির্দিষ্ট সংখ্যা হবে কিন্তু, কারণ এখানে আছে কি একটা বিপরীতের একটা হয়। এই হচ্ছে বয়েলের সূত্র। আচ্ছা দেখো এখানে আরেকটা জিনিস আছে তোমার সমতাপীয় রেখা, বয়েলের সূত্রের একটা ইম্পর্টেন্ট জিনিস সমতাপীয় রেখা বা আইসোথার্ম রেখা, সমতাপীয় রেখা বা আইসোথার্ম রেখা। আইসোথার্ম শব্দ, আইসো মানে কি সমান, সমান তাপমাত্রা, অর্থাৎ স্থির তাপমাত্রা, ঠিক আছে। স্থির তাপমাত্রায় এই যে আমি গ্রাফটা দেখাই তোমাদের, এখানে দেখো এটা আছে ভি, এটা হচ্ছে পি, এই যে আমি একটাই করলাম, দেখো এইগুলো আমরা চিহ্ন দিয়ে দিলাম। এই যে এই গ্রাফ থেকে আমরা এটা যদি আমরা এই করি, এখন এটা হচ্ছে এরকম এরকম যায়, অর্থাৎ এই পয়েন্টটা কি, এই যে এখানে এই পয়েন্ট আছে কি এতটুকু হচ্ছে আমাদের ভি, এতটুকু কিন্তু হচ্ছে পি। গ্রাফ তো তোমরা বোঝো মোটামুটি, আমরা এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, কোন নির্দিষ্ট অংশকে সবসময় এক্স অক্ষ নেই, এখানে ভিটা হচ্ছে নির্দিষ্ট, পিটা হচ্ছে ভেরিয়েবল, এই জন্য ভিটা নিচে আমরা এক্স অক্ষে, পিটা নিচে হচ্ছে ওয়াই অক্ষে, ঠিক আছে। এখানে দেখো এই অংশটুকু কিন্তু আমাদের এখানে ভি, আর এখানে এই অংশটা আছে পি, তাহলে কি এখানে ভি দেখো অনেক বেশি, পি কিন্তু কম। দেখো ভি আস্তে আস্তে কমছে, পি আস্তে আস্তে বাড়ছে। এই যে রেখা বলা হয় এইটাকে বলা হচ্ছে তোমার সমতাপীয় রেখা বা আইসোথার্ম রেখা। অর্থাৎ স্থির তাপমাত্রায়, অর্থাৎ কি স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তনের বিপরীতে চাপের লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায় তাকে সমতাপীয় রেখা বা আইসোথার্ম রেখা বলে। কি বোঝা গেল ব্যাপারটা? সমতাপীয় রেখা বা আইসোথার্ম রেখা কাকে বলে? সেটা হচ্ছে কি যে স্থির তাপমাত্রা, এটা সমতাপীয় মানে কি তাপমাত্রা স্থির নির্দিষ্ট, স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তনের বিপরীতে চাপের লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে সমতাপীয় রেখা বা আইসোথার্ম রেখা। বোঝা গেল? অর্থাৎ স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তনের বিপরীতে চাপের লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায় তাকে সমতাপীয় রেখা বা আইসোথার্ম রেখা বলে। ক্লিয়ার?
এখানে দেখো এই প্রথমে আমাদের তাপমাত্রা আয়তন বৃদ্ধি ছিল, চাপ ছিল কম। তো আয়তন ক্রমে কমছে, চাপ বৃদ্ধি পাচ্ছে। ওই পিভিজিকলকে ওই সূত্র অনুসারে এটাই আছে আমাদের সমতল রেখা বা আইসোথর্ম রেখা। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। তোমরা ক্লাসগুলো ক্রমাগত দেখবা, আমি ধাপে ধাপে এই অধ্যায় সবগুলো শেষ করব। প্রতিদিন তোমরা এটা ভিডিওটা দেখবা, একবার না পারলে বারবার ভিডিওটা দেখার চেষ্টা করবা, দেখলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আজকের মতন এখানে থাক। আল্লাহ হাফেজ।